আসসালামু আলাইকুম। আহ, দেখেন, পিনাকি ভট্টাচার্য একজন ইনফ্লুয়েন্সার এবং একজন অ্যাক্টিভিস্ট। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিরোধী এবং ভারত বিরোধী কথা বলে জনগণের মধ্যে তুমুল একটি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং যার কারণে মানুষ তার কথা শোনে। তো আজকে আমি কিছু কথা বলবো তাকে নিয়ে, যে তিনি সম্প্রতি ভিপি নুরুল হক নূরকে নিয়ে যে মন্তব্যগুলো করেছেন, আসলে তার উদ্দেশ্যটা আসলে কি? পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্যটা কি? তিনি কেন ভিপি নুরুল হক নূরকে নিয়ে লাগাতার বিষোদ্গার করে যাচ্ছেন? কেন তাকে বসিয়ে দিতে চাচ্ছেন? কেন তরুণ শক্তি এবং তরুণ একটা রাজনৈতিক দলকে তিনি নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর পিনাকি ভট্টাচার্যের যে অতীত যে খুব ভালো ছিল, বিষয়টা এমন নয়। তিনি যেহেতু মানুষের অতীত নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করেন, তো আমরাও তার অতীত নিয়ে কিছুটা কথা বলবো। এবং প্রথমত আমরা কথা বলবো যে পিনাকি ভট্টাচার্যের ডাকসু ভিপিনুল হক নূরকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন। তার প্রথম অভিযোগ হলো 2019 সালে গণভবনে গিয়ে ডাকসু ভিপি তিনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন। আপনারা অনেকেই জানবেন যে নুরুল হক নূর ছাত্র অবস্থায় সর্বপ্রথম ছাত্রলীগের রাজনীতি করতেন, একটা হল কমিটির একটা পদে ছিলেন ছাত্রলীগের। তো পরবর্তীতে যখন 18 সালের কোটা আন্দোলন শুরু হয়, তো কোটা আন্দোলন শুরু হওয়ার পরে তিনি কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করেছেন। নেতৃত্ব থেকে এক পর্যায়ে ছাত্রলীগ সরে গেলেও নুরুল হক নূর সাহস করে সে কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তার শত্রু সবাই হয়ে যায়, সরকারি কথা অমান্য করে, ছাত্রলীগের কথা অমান্য করে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন। তো যার কারণে তিনি ছাত্রদের মনে একটা জনপ্রিয়তা অর্জন করতে পারছেন এবং পরবর্তীতে তিনি নিজেরা একটা ছাত্র সংগঠন তৈরি করেন। সেই ছাত্র সংগঠনের মাধ্যমে নির্বাচনে গিয়ে তখন তিনি ভিপি নির্বাচিত হন। অর্থাৎ সেই সময় তার কোনো রাজনৈতিক দল ছিল না। না তিনি আওয়ামী লীগের ছিলেন, না তিনি বিএনপির ছিলেন, না তিনি জামাতের ছিলেন, না তিনি অন্য কোনো দলের ছিলেন। সাধারণ একটা ছাত্র সংগঠন থেকে নির্বাচন করে তিনি ভিপি হলেন এবং গণভবনে দাওয়াত পেলেন। তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দাওয়াত দিলেন। তো মানুষ যখন বাংলাদেশের সরকার প্রধান যদি একজন মানুষকে দাওয়াত দেয়, শুধু সরকার প্রধান বলছি না, যে কোনো লোক হোক, সে শত্রু হোক, সে ভালো হোক, সে খারাপ হোক, যে কোনো একটা মানুষের বাসায় যদি কখন কেউ দাওয়াতে যায়, তখন কি তখন ভদ্রতার খাতিরে কি করা উচিত? হয় চুপ করে থাকা, অথবা ভালো কিছু বলা। তো নুরুল হক নূর ভালো কিছু বলেছেন, তাকে মা বলেছেন। তখন তো তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তো সেই সময় যদি শেখ হাসিনাকে মা বলে, তখন এটা আসলে খুব বড় কি অপরাধ হয়ে গেল নাকি? এটা কি খুব বড় অপরাধ? যারা আসলে বুঝেন বিষয়টা, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো যে তিনি প্রবাসীদের পাঠানো টাকা সব নিজে নিয়ে আত্মসাৎ করেছেন এবং একটা বাড়ি করেছেন, একটা গাড়ি করেছেন। আচ্ছা দেখেন, যে একটা দলের প্রধান, তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক নেতাকর্মী আছে। তো তার যদি একটা একতলা একটা পাকা বাড়ি না থাকে, তাহলে তার নিরাপত্তা নাই। যেহেতু তার উপর শতবার না হলেও অ্যাটলিস্ট 25-26 বারের উপরে তার উপর হামলা হয়েছে, যার কারণে তার একটা নিরাপত্তার দরকার। তো একটা পাকা বাড়ি করতে আসলে কত টাকা খরচ হয় আহ, একতলা একটা পাকা বাড়ি করতে? এবং তার হাজার শত শত নেতাকর্মী, তার 100 জন নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী যদি তাকে সাহায্য করে, আর সব তো আর দলে দেয় না, কিছু তো ব্যক্তিগত ভাবেও দেয়। সে ব্যক্তিগত সাহায্য দ্বারা সে যদি একটা বাড়ি করে, তাহলে এটা দোষের কি? এখন তার সাহায্য দ্বারা বাড়ি করেছে কিনা সেটাও তো আমরা সঠিকভাবে বলতে পারি না। এবং তার একটা গাড়ি আছে, এবং গাড়িটাও তার নিজের নামে কিনা, বা আজকাল তো একটা গাড়ি পাওয়া যায় 5 থেকে 6 লাখ টাকা দিয়ে, একটা গাড়ি পাওয়া যায়। একটা গাড়ি কিনতে আসলে এমন কোনো দুর্নীতির আশ্রয় নিতে হয় না। তো এবং দেখা যাচ্ছে যে তার অনেকগুলো প্রোগ্রাম থাকে, তার অনেক সেমিনার থাকে, অনেক বক্তব্য থাকে, অনেক জায়গায় দাওয়াত থাকে। তো একটা গাড়ি না হলে বর্তমানে একজন নেতার আসলে ঢাকাতে সার্ভাইভ করা কখনোই সম্ভব নয়। কারণ অনেক সময় ঢাকা কলেজ থেকে ধানমন্ডি 32 যেতেও 1 ঘন্টা লেগে যায় জ্যামের কারণে। ঢাকা শহরের জ্যাম তো বুঝে। তো একটা গাড়ি কিনেছে, এটা নিয়ে ছোট লোকের বাচ্চারা অনেক সময় প্রশ্ন তোলে। আর যাই হোক, আহ এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। এবং আহ, একটা দল চালাইতে ভাই অনেক টাকা প্রয়োজন হয়। একটা দল চালাইতে অনেক টাকা প্রয়োজন হয়। এই গণ অধিকার পরিষদের কতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী। তো একটা প্রোগ্রাম হলেও অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। একটা ছাত্র যখন প্রোগ্রামে আসে, তখন তার যাতায়াত ভাড়াটাও দিয়ে দিতে হয় দলের পক্ষ থেকে। এটাই তো নিয়ম, তাই না? দেশের জন্য কাজ করব,
নিজের পকেটে তো টাকা নাই, শ্রম দিয়ে যে দেশের জন্য কথা বলছি, কাজ করছি, মিছিল করছি, এটাই তো অনেক। তো দেশের জন্য কাজ করলে দেশের জনগণ তো অবশ্যই টাকা পয়সা দিবে। আপনি জানেন যে পিনাকি ভট্টাচার্য অনেক সময় অনেক ভিডিও করতো, ভিডিও স্ট্রাইকের কারণে বা ভিডিওতে রিপোর্টের কারণে অ্যাড দেওয়া বন্ধ হয়ে যেত। তো অ্যাড দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি অভিযোগ করেছেন যে আমি অ্যাড বন্ধ হয়ে গেছে, আমার ইনকাম হচ্ছে না, আমি এডিটরকে যে আমার ভিডিও এডিট করে আমি তাকে বেতন দিতে পারছি না। তো আপনারা যদি চান তাহলে আমাকে 1 কাপ চায়ের 1 কাপ কফির কিছু সমপরিমাণ অর্থ আমাকে দিতে পারেন, যাতে করে আমি এডিটরকে বেতন দিতে পারি। তো দ্যাটস ইট। তো তিনি দেশের জন্য কথা বলছেন, জনগণের জন্য কথা বলছেন, যে কারণে জনগণের কাছ থেকে তিনি টাকা চেয়েছেন। তো এবং তিনি যাতে তার কাজ চালিয়ে যেতে পারেন। ঠিক তেমনি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও জনগণের কাছে টাকা চেয়েছেন, যাতে করে তারা যেমন হামলা মামলা নির্যাতন কারাভোগ হয়েছিল সেগুলো থেকে আর্থিক খরচ অর্থ প্রয়োজন সেগুলো মেটানোর জন্য তারা তথ্য চেয়েছে জনগণের কাছ থেকে এবং জনগণ দিয়েছে। তো এখানে বিকাশ বলে তাকে আক্রমণ করার আসলে কোনো মানি হয় না। জনগণের জন্য কাজ করবে, জনগণই তো সাহায্য করবে। তো পরবর্তী কথা হচ্ছে যে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মেহেদি সাফাদির সাথে বৈঠক করেছেন। আসলে দেখেন, মেহেদি সাফাদি কোনো গোয়েন্দা সংস্থার লোক না, তিনি একটা মাথামোটা ভাড়া খাটা লোক। তিনি সকলের সাথেই দেখা করেন। কখনো তিনি দেখা করেন বিএনপি নেতাদের সাথে, কখনো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথেও দেখা করেন, এবং কখনো সজীব ওয়াজেদ জয়ের সাথেও দেখা করেন, এবং কার সাথে কি বিষয়ে কথা হয় সেটাও তিনি বলে দেন। একটা গোয়েন্দা সংস্থার কাজ এত সস্তা না, ঠিক আছে, যে যার সাথে দেখা করবে কি বিষয়ে কথা হবে সব প্রকাশ করে দিবে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মেহেদি সাফাদি কোনো গোয়েন্দা সংস্থার লোক না, এবং তিনি একজন ইসরায়েলি লোক, এটা সত্য। তো এখন যদি নূর হক নূর যদি তর্কের খাতিরে ধরে নিলাম দেখা করেছে, তো দেখা করার ফলে কি এমন ক্ষতি হয়েছে, সেটা কি আসলে কি এমন ক্ষতি হয়েছে? মানুষ কি শত্রুর সাথে দেখা করে না? মানুষ কি শত্রুর সাথে কথা বলে না? শত্রুর সাথে ইসরায়েলের সাথে দেখা করলে কি সে ইসরায়েল হয়ে গেল? শত্রুর সাথে কথা বললে কি সে শত্রুর মতো হয়ে গেল? বিষয়টা আসলে আমার বোধগম্য নয়। নুরুল হক নূর তো বলছেন যে ইনি দেখা করেন নাই, তারপরেও ধরে নিলাম যে দেখা করছে, তাতে আসলে কি সমস্যাটা বা হয়েছে, এটা তার বিরুদ্ধে অভিযোগ। এবার পিনাকি ভট্টাচার্য তো মানুষের অতীত নিয়ে কথা বলতে পছন্দ করেন। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য যে তিনি বাম রাজনীতি করতেন, তিনি একজন হিন্দু পরিবারের সন্তান। তিনি হিন্দু পরিবার সন্তান হয়েও তিনি আসলে হিন্দু ধর্ম মানেন না, তিনি ইসলাম ধর্ম মানেন না, তিনি খ্রিস্টান ধর্ম মানেন না, তিনি মূলত একজন নাস্তিক। তো তার মধ্যে আসলে নাস্তিকদের আসলে প্রধান বিষয়টা হচ্ছে যে নৈতিকতা। তিনি মানলেও কি না মানলেও কি, তার যে ভবিষ্যতে যে কোথাও মৃত্যুর পরে বা আগে পরে যে কোনো জবাবদিহিতা করতে হবে, বিষয়টা কিন্তু এমন নাই তাদের মধ্যে, এমন না, শুধু নৈতিকতারই তারা বেশি প্রায়োরিটি দেয়। তো ভবিষ্যতে যে পিনাকি ভট্টাচার্য যে পোলটি মারবেন না এমন কোনো গ্যারান্টি নাই। এখন হয়তো দেশের পক্ষে কথা বলছেন, পরবর্তী যে তিনি দেশের বিপক্ষে কাজ করবেন না বা এখনো যে কাজ করছেন না, এই বিষয়ে আসলে কোনো গ্যারান্টি দিতে পারবে না। শুধু তাই নয়, তিনি আপনি জানেন যে যুদ্ধাপরাধী, কথিত যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণজাগরণ মঞ্চ শাহবাগে তৈরি হয়েছিল। সেই সময়ও পিনাকি ভট্টাচার্য শাহবাগে গিয়েছেন এবং সেখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন বামের পক্ষ থেকে এবং দিয়েছেন। তো নিরীহ যেই হেফাজতের নেতাগুলো, জামায়াত ইসলামের নেতারা, কাদের মোল্লা, তারপরে কাদের মোল্লা সহ আরো যে নেতাকর্মীগুলো রয়েছে, নেতারা রয়েছে, জামায়াতের নেতারা, তাদের ফাঁসির দাবিতে তিনি শাহবাগ কাঁপিয়েছেন এই পিনাকি ভট্টাচার্য। আপনারা তাদেরকে চিনে রাখুন। মানে কাউকে অন্ধবিশ্বাস করতে নাই। শুধু তাই নয়, পিনাকি ভট্টাচার্যের নামে ওষুধ কেলেঙ্কারি আছে। তিনি ওষুধের কাঁচামাল নাকি মেরে দিয়েছেন, যার কারণে তাকে এখান থেকে বের করে দিয়েছেন, এবং তার পরবর্তীতে বিভিন্নভাবে অপমানিত হওয়ার পরে তিনি দেশকে নিয়ে কয়েকটা কথা বলেছেন, পরে তার বিরুদ্ধে নাকি কিছু একটা অভিযোগ আনার পরে তিনি ভয়ে ভারত দিয়ে বিদেশে চলে গিয়েছেন। সেখান থেকে বসে মূলত তিনি কথা বলছেন বর্তমানে। তো এখন আপনারা অনেকে মনে করতে পারেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বললে হয়তো ভারত বিরোধী আন্দোলনটা দমে যাবে বা ভারত বিরোধী আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হবে। আসলে ভারত বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে না। একজন পিনাকি যদি নাও থাকে, এই বিষয়ে কথা নাও বলে, আসলে তেমন কোনো ক্ষতি হবে না। কেন হবে না বলি। ভারত বিরোধী আন্দোলন কিন্তু এখন থেকে শুরু হয় নাই, এটা আরো অনেক আগ থেকে শুরু হয়ে গেছে। এবং 2020 সালে যখন সিএ বা 21 সালে সিএ এবং এনআরসি নিয়ে কথা হয়, সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
ব্যাপক আন্দোলন তৈরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজু ভাস্কর্যে, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে, যার কারণে সে ডাকসুর ভয়াবহ হামলাটা হয়েছে। তখন আমাদের অনেক ছাত্ররা মারাত্মকভাবে আহত হয়েছে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা ছিল। অনেকেই, তুহিন ফারাবী, তারপরে নাজমুল হাসান, তারপরে এপিএম সোহেল, তারপরে আরো অনেকেই ডাকসুর হামলার শিকার হয়েছেন। তাও দেশীয় নয়, মারাত্মক, মানে মৃত্যু বা মরার মতো অবস্থা। তো তাদের এবং সে একটা গেল। তার দ্বিতীয়ত গেল মোদী বিরোধী আন্দোলন। আপনি জানেন মোদী বিরোধী আন্দোলনে আমাদের একজন হাফেজ, ছাত্র অধিকার পরিষদের একজন হাফেজ, তিনি মৃত্যুবরণ শহীদ হয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এবং শুধু তাই নয়, আমাদের অনেক নেতাকর্মীদের, প্রায় 60 থেকে 70 জন নেতাকর্মীরা জেলে ছিলেন, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস জেলে ছিলেন ভারত বিরোধী কথা বলার কারণে। এটা কি পিনাকি ভট্টাচার্য শুরু করছিলেন? না, এটা ছাত্র অধিকার পরিষদের নেতারা শুরু করছেন। জেলে যাওয়ার পরে তাদের মামলার খরচ, হামলা খরচ, চিকিৎসা খরচ, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়েছে। তো এগুলো তো জনগণই দিয়েছে। এগুলো জনগণ কেউ ব্যাংক অ্যাকাউন্টে, কেউ বিকাশে, কেউ বিভিন্ন মাধ্যমে দিয়েছে। তো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য অপদার্থের মতো বিকাশ বলে তাকে সম্বোধন করে কটূক্তি করার চেষ্টা করছে। এটা হাস্যকর আর বোকামি ছাড়া আর কিছুই না। তো এখন একজন পিনাকি ভট্টাচার্য যদি নেতৃত্ব নাও দেয়, ভারত বিরোধী নেতৃত্ব দেওয়ার যে বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক তরুণ রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এবার আসি আসল কথায়, যে পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্যটা কি আসলে। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য নির্বাচনের পরে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের জন্য একটা ক্যাম্পেইন শুরু করেছেন এবং সেটার বাংলাদেশের মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে আমাদের গণ অধিকার পরিষদের। তিনি আমাদের আগে মূলধারার গণ অধিকার পরিষদে ছিলেন তারা। তার মধ্যে হচ্ছে তারেক রহমান এবং ফারুক। সেই রেজা কিবরিয়ার গ্রুপটা মূলত, যেটা গণ অধিকার পরিষদ থেকে সরে গিয়েছেন, তারা মূলত পিনাকি ভট্টাচার্যের নির্দেশ মোতাবেক বিভিন্ন লিফলেট, টি শার্ট বিতরণ এবং বিভিন্ন মিছিল মাইকিং করছেন। তো মূলত পিনাকি ভট্টাচার্যের নির্দেশেই এগুলো চলছে। ভালো কথা, আমরা তাকে সমর্থন জানাই এবং গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর এবং আমরা নিজেরাও লিফলেট বিতরণ করেছি, আমরা নিজেরাও ভারত বিরোধী বক্তব্য দিয়েছি, প্রেস ক্লাবে, সব বিভিন্ন জায়গায় দিয়েছি। তো এখন ওই গ্রুপটা, দলছুট যে গ্রুপ আছে, সেটা পিনাকি ভট্টাচার্যের কথায় চলে, অর্থাৎ ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তো সম্প্রতি আপনারা জানেন যে আমাদের দুই দল একত্রিত হওয়ার কথা ছিল, দুইটা গ্রুপ, এটা আমাদেরই লোক, একত্রিত হওয়ার কথা ছিল। এটা শোনার পরে পিনাকি ভট্টাচার্যরা হাতে ঘা লেগে গেছে এবং তিনি এত ভয় পেয়ে গেছেন, কিরে এই টিম যদি একত্রিত হয়ে যায় তখন তো আর আমার কথা শুনবে না, তারা নিজেদের ভাবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনটা চালাবে, তখন সেখানে আমার তো আর তেমন বেশি একটা মূল্যায়ন থাকবে না। এই কারণে তিনি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার করা শুরু করেছেন এবং তার সেই 2019 সালের কথা বলা শুরু করেছেন। তারপরে যে মেনটেন্যান্স ভাতির কথা বলা শুরু করেছেন, জনগণ থেকে নাকি টাকা নিয়েছে, প্রতারণা করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এইসব ভাউতাবাজি কথাবার্তা বলছেন। তো আপনারা এই নুরুল হক নূর এমনি হন নাই ভাই, অনেক আমরা নিজে দেখেছি, আমরা নিজে সাক্ষী, 2019 সাল থেকে আমরা আছি। তো আমরা দেখেছি তিনি হামলা, মামলা, রক্তাক্ত, বিভিন্নভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছে এবং খুব সাহসী। পিনাকি ভট্টাচার্যের আসলে কোনো সাহস কিচ্ছু নাই। যতটুকু নুরুল হক নূরের সাহস আছে, পিনাকি ভট্টাচার্যের তার 100 ভাগের 10 ভাগও নাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিদেশে বসে কথা বলা আর দেশে বসে কথা বলার মধ্যে শতগুণে পার্থক্য আছে। যাই হোক, আসল কথা হচ্ছে যে কাউকে আসলে অন্ধবিশ্বাস করা যাবে না। তাকে দেখতে ভালো মনে হলে অনেক সময় সে ভালো হয় না, তার কথাগুলো ভালো লাগলে অনেক সময় সেটা ভালো হয় না। তো এখন হয়তো পিনাকি ভট্টাচার্য ভালো কথা বলতেছেন, আমরা তার কথা ভালো লাগতেছে, কিন্তু তাই বলে তাকে অন্ধবিশ্বাস করা যাবে না। তিনি যাকে তাকে অপমান করলেই আমরা যাকে তাকে ভুল বুঝবো, আমরা যাকে তার বিরুদ্ধে কথা বলা শুরু করব। আসলে এমনটা হলে এতটা কান পাতলা হবে না। বাংলাদেশের মানুষ বিশ্বাসী, অল্পতেই বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সরল সোজা, ভালোবাসতে জানে, কিন্তু অন্ধ ভক্ত নয় এবং অন্ধবিশ্বাসী নয়। পিনাকি ভট্টাচার্য, আপনি যতই বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে নুরুল হক নূর লোভী, নুরুল হক নূর অর্থলোভী, নুরুল হক নূর এটা সেটা, আসলে সেটা মানুষ জানে। যখন দেশের মানুষ কথা বলতে পারতো না, তখন একমাত্র আমরাই এবং গণ অধিকার পরিষদের লোকেরাই মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, জনগণকে
পথ দেখিয়েছে, আশার আলো জাগিয়েছে। তো এসব বলে আপনি একটা মানুষের এত পরিশ্রম, এত হাড় ভাঙা পরিশ্রম, এত কষ্ট করে একটা দল গোছানো এত সহজে আপনি ভেঙে দিতে পারবেন না। আপনাকে দেশে আসার জন্য অনুরোধ রইল, আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করব। এবং আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনি নেতৃত্বে আসবেন, সমস্যা নাই। কিন্তু মিথ্যা কথা বলে মানুষকে নিজের স্বার্থে অন্যজনকে ছোট করে কখনো কথা বলবেন না। আর আপনার যে ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, যেগুলো আমার এলাকার ছোট ভাইদের থেকেও আপনার কথাবার্তা, আচার আচরণ খুবই খারাপ। এগুলো পরিবর্তন করুন, একসাথে কাজ করার চেষ্টা করুন। অন্যথায় আসলে আপনার ভবিষ্যতে হয়তো বা সাময়িকভাবে মানুষ আপনাকে এখন ভালোবাসতেছে, কিন্তু ভবিষ্যতে আপনাকে মানুষ ভালোবাসবে না। এবং সকলকে আরেকটা অনুরোধ রইল যে আপনারা অন্ধবিশ্বাস করবেন না। পিনাকি ভট্টাচার্যকে স্যার বলেন, ভালো কথা। আমরাও মাঝে মাঝে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে দেখা হয়, হাত মিলিয়ে স্যার জিজ্ঞেস কেমন আছেন, সম্মান করি। আপনারাও তাকে সম্মান করেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু অন্ধবিশ্বাস করবেন না, যা বলবে তাই বিশ্বাস করবেন না, অন্ধভক্ত হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।